আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি টুডে নিউজ সংবাদে। আমি মোহাম্মদ আলামিন। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। জাপান সাগরে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। এই আগ্রাসনে বিশ্ব নীরব থাকতে পারে না। ১২০ বছরে ৩৬-২০-এর সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। ইরান বিক্ষোভে ইসরায়েলি গোয়েন্দাদের সম্পৃক্ততার ইঙ্গিত দিলেন সাবেক সিআইএ প্রধান পম্পেও। ট্রাম্প যতই চাক, ভেনেজুয়েলা কখনো পানামা হবে না। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি টুডে নিউজ সংবাদে। আমি মোহাম্মদ আলামিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাপান সাগরে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে এবং এই বিষয়টি নিয়ে এখন বিশ্বজুড়ে নানা বিশ্লেষণ চলছে। আপনারা জানেন যে উত্তর কোরিয়া দীর্ঘ সময় ধরেই তাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নিয়মিত বিরতিতে এ ধরনের পরীক্ষা চালিয়ে আসছে। তবে এবারের ঘটনাটি বিশেষভাবে নজরে আসার কারণ হল ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ এবং পাল্লা, যা সরাসরি জাপান সাগরে গিয়ে পড়েছে। জাপানের কোস্ট গার্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এই ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে। তবে এমন কর্মকাণ্ড যে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় এক হুমকি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও এই উৎক্ষেপণের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং তারা জানিয়েছে যে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে একের পর এক এমন পদক্ষেপ আন্তর্জাতিক মহলে তাদের অবস্থানকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকরা মনে করছেন, উত্তর কোরিয়া আসলে তাদের সামরিক শক্তির প্রদর্শনীর মাধ্যমে বিশ্ব নেতাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের একটি কড়া বার্তা দিতে চাইছে। প্রযুক্তিগতভাবে এই ক্ষেপণাস্ত্রগুলো কতটা উন্নত এবং এগুলোর লক্ষ্যভেদ করার ক্ষমতা কতটুকু, তা নিয়ে এখন বিশদ গবেষণা চলছে। সাধারণ দর্শকদের জন্য বলে রাখা ভালো যে এই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রায়শই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন হিসেবে গণ্য হয়, কিন্তু পিয়ংইয়ং সবসময়ই দাবি করে আসছে যে এটি তাদের আত্মরক্ষার অধিকার। জাপানের প্রধানমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং একে উস্কানিমূলক হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি হওয়া স্বাভাবিক, কারণ সমুদ্র সীমায় এ ধরনের কর্মকাণ্ড মৎস্যজীবী এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। আপনারা যদি এই ধরনের ভূরাজনৈতিক আপডেট নিয়মিত পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই যে ক্ষেপণাস্ত্রের রাজনীতি, এটি কেবল একটি দেশের বিষয় নয়, বরং এটি পুরো বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার সাথে জড়িত। উত্তর কোরিয়ার এই পদক্ষেপের ফলে আগামী দিনে ওই অঞ্চলের কূটনৈতিক সম্পর্কে কী ধরনের পরিবর্তন আসে, সেটাই এখন দেখার বিষয়। আমরা যদি পেছনের দিকে তাকাই, তবে দেখব যে যখনই আলোচনার টেবিলে কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখনই এ ধরনের সামরিক মহড়া বা পরীক্ষা পরিস্থিতিকে আবার উত্তপ্ত করে তোলে। এই পুরো বিষয়টি আপনাদের কাছে কেমন মনে হয়? উত্তর কোরিয়া কি সত্যিই আলোচনার পথে আসতে চায়, নাকি তারা কেবল তাদের সামরিক শক্তির মাধ্যমেই নিজেদের জানান দিতে পছন্দ করে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন নতুন তথ্য অনুসন্ধানে উৎসাহিত করে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন মানবিক সংকট বা কোনো ধরনের আগ্রাসন দেখা দেয়, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা নিয়ে প্রশ্ন ওঠাটা এখন অত্যন্ত স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এবং আজকের আলোচনায় এই নীরবতার প্রভাব নিয়ে আমরা বিস্তারিত কথা বলব। আপনারা লক্ষ্য করেছেন যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় যখন কোনো শক্তিশালী দেশ বা গোষ্ঠী কোনো দুর্বল অঞ্চলের ওপর চাপ সৃষ্টি করে, তখন অনেক দেশই তাদের কৌশলগত স্বার্থের কথা চিন্তা করে চুপ থাকে, যা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই আগ্রাসনে বিশ্ব নীরব থাকতে পারে না। এই কথাটি আজ কেবল একটি স্লোগান নয়, বরং এটি বিশ্ব বিবেকের কাছে একটি বড় প্রশ্ন। ইতিহাস সাক্ষী আছে যে যখনই বড় কোনো অন্যায় বা অবিচারের বিরুদ্ধে বিশ্ব নেতারা সময়মতো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন, তখনই বড় ধরনের মানবিক বিপর্যয় নেমে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে আন্তর্জাতিক সংস্থাগুলোর যে ভূমিকা পালন করার কথা ছিল, অনেক ক্ষেত্রেই তারা তা করতে পারছে না, বা রাজনৈতিক মারপেচে তাদের হাত পা বাঁধা থাকছে। আমাদের বোঝা দরকার যে আগ্রাসন কেবল ভৌগোলিক সীমানা দখলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি জাতির সংস্কৃতি, অর্থনীতি এবং তাদের বাঁচার অধিকারের ওপরও আঘাত হানে। আপনারা যদি চারপাশের খবরগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তবে দেখবেন যে এই নীরবতা আসলে পরোক্ষভাবে আগ্রাসনকারীদের উৎসাহিত করে।
এই যে বৈশ্বিক উদাসীনতা, এর ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সাধারণ নাগরিকরা নিজেদের অসহায় মনে করেন এবং এটি আন্তর্জাতিক আইনের প্রতি মানুষের আস্থা কমিয়ে দেয়। এই বিষয়টি নিয়ে আপনাদের সচেতনতা অনেক জরুরি। আমরা চাই না পৃথিবীটা এমন হোক যেখানে কেবল শক্তির জোরেই সবকিছু নির্ধারিত হবে। সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর শিশু, নারী এবং সাধারণ মানুষের কান্না যখন বিশ্ব নেতাদের কানে পৌঁছায় না, তখন বুঝতে হবে আমাদের নৈতিকতার কোথাও বড় ধরনের ঘাটতি রয়েছে। আপনারা কি মনে করেন না যে বর্তমান সময় আমাদের আরও সোচ্চার হওয়া উচিত? এই ধরনের পরিস্থিতিতে আপনার অবস্থান কি হওয়া উচিত বলে আপনি মনে করেন, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। মনে রাখবেন, আজকের নীরবতা আগামীকালের বড় কোনো বিপদের সংকেত হতে পারে। তাই আসুন আমরা তথ্যের মাধ্যমে সচেতন হই এবং সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলার সাহস অর্জন করি। আমাদের এই নিউজ অ্যানালিসিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও বিশ্বের এই জটিল পরিস্থিতিগুলো সম্পর্কে জানতে পারে। পরবর্তী খবরগুলোতে যাওয়ার আগে আবারও অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা বা নিজের প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার বিষয়টি অনেক পুরনো। তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে গত ১২০ বছরে অন্তত ৩৬টি দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সরাসরি বা পরোক্ষ হস্তক্ষেপ ছিল। এই তথ্যটি কেবল চমকপ্রদই নয়, বরং এটি আন্তর্জাতিক সম্পর্কের এক গভীর এবং বিতর্কিত দিক উন্মোচন করে। আপনারা হয়তো ভাবছেন, একটি দেশ কেন অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করতে চায়? এর পেছনে সাধারণত ভূরাজনৈতিক স্বার্থ, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ অথবা আদর্শিক লড়াই কাজ করে থাকে। এই ১২০ বছরের ইতিহাসে আমরা দেখেছি কিভাবে ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে সরকার পতনের পেছনে নানা ধরনের পরিকল্পনা কাজ করেছে। কখনো সেটি ছিল সামরিক অভ্যুত্থানের মাধ্যমে, আবার কখনো অর্থনৈতিক অবরোধ বা গোয়েন্দা তৎপরতার সাহায্যে। বিশ্লেষকরা মনে করেন, শীতল যুদ্ধের সময় এই প্রবণতা সবচেয়ে বেশি ছিল যখন বিশ্ব দুটি প্রধান ব্লকে বিভক্ত ছিল। যুক্তরাষ্ট্রের এই ধরনের বৈদেশিক নীতি অনেক ক্ষেত্রে ওইসব দেশে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করেছে, আবার কোথাও হয়তো তাদের পছন্দের সরকার ক্ষমতায় এসেছে। তবে মুদ্রার অন্য পিঠও আছে। অনেকেই মনে করেন যে গণতন্ত্র রক্ষা বা উগ্রবাদ দমনের নামেও অনেক সময় এই হস্তক্ষেপগুলো করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, একটি দেশের মানুষের কি অধিকার নেই নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করার? এই ৩৬টি দেশের তালিকায় এমন অনেক নাম আছে যা শুনলে আপনি অবাক হবেন, কারণ সেখানে কেবল শত্রুভাবাপন্ন দেশই নয়, বরং মিত্র হিসেবে পরিচিত অনেক দেশের নামও রয়েছে। এই হস্তক্ষেপের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতি এবং সামাজিক কাঠামোতে যে বিশাল প্রভাব পড়েছে, তা আজও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আপনারা যারা আন্তর্জাতিক ইতিহাস এবং রাজনীতি পছন্দ করেন, তারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের ঘটনাগুলো বিশ্ব মানচিত্রকে বারবার বদলে দিয়েছে। আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য হল আপনাকে ইতিহাসের এই সত্যগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া, যাতে আপনি বর্তমানের ঘটনাপ্রবাহ আরও ভালোভাবে বুঝতে পারেন। এই বিষয়ে আপনাদের কোনো বিশেষ জানাশোনা বা কোনো নির্দিষ্ট দেশের ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা চেষ্টা করব আগামীতে এই ধরনের ঐতিহাসিক বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসতে। আপনার সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের জটিল ও গবেষণামূলক কাজগুলো চালিয়ে যেতে সাহায্য করে, তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে ফেলুন। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ এবং সেখানে বহিঃশক্তির প্রভাব নিয়ে অনেক দিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছিল। তবে সম্প্রতি সিআইএর সাবেক প্রধান মাইক পম্পেওর একটি বক্তব্য এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। পম্পেও ইঙ্গিত দিয়েছেন যে ইরানে হওয়া বিভিন্ন বিক্ষোভে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর এক ধরনের সম্পৃক্ততা বা সংযোগ থাকতে পারে। আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক দীর্ঘকাল ধরেই চরম উত্তেজনাকর এবং একে অপরের গোয়েন্দা তৎপরতা নিয়ে তারা সবসময়ই সতর্ক থাকে। পম্পেওর মতো একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে এই ধরনের ইঙ্গিত আসাটা ভূরাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে প্রভাব বিস্তার এবং প্রতিপক্ষকে দুর্বল করার জন্য গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং কৌশলগত সহযোগিতা একটি নিয়মিত বিষয়। তবে এই ধরনের দাবি ইরান সবসময়ই করে আসলেও পশ্চিমা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকে এমন কথা আসাটা ইরানের দাবিকে কিছুটা হলেও পোক্ত করে। এই বিক্ষোভগুলোর পেছনে সাধারণ মানুষের ক্ষোভ যেমন ছিল, তেমনি সেখানে বিদেশি গোয়েন্দাদের ইন্ধন ছিল কিনা তা নিয়ে এখন নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে।
গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত এমনভাবে কাজ করে যা সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু তাদের প্রভাব অনেক সময় সরকারের নীতি পরিবর্তনে বাধ্য করে। আপনারা কি মনে করেন যে একটি দেশের অভ্যন্তরীণ আন্দোলন কি পুরোপুরি বাইরের শক্তির দ্বারা পরিচালিত হওয়া সম্ভব, নাকি এর পেছনে স্থানীয় আর্থসামাজিক কারণগুলোই প্রধান থাকে? পম্পেওর এই বক্তব্যকে অনেকে কৌশলগত প্রকাশ হিসেবেও দেখছেন, যা ইরানের উপর মানসিক চাপ তৈরির একটি অংশ হতে পারে। মধ্যপ্রাচ্যের এই জটিল রাজনীতি বুঝতে হলে আমাদের প্রতিটি পক্ষের স্বার্থ এবং তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো বুঝতে হবে। এই ধরনের সেন্সিটিভ খবরগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিই, যাতে আপনারা বিশ্বের পর্দার পেছনের ঘটনাগুলো সম্পর্কে জানতে পারেন। ইসরায়েল এবং ইরানের এই ছায়াযুদ্ধ আগামী দিনে কোন দিকে মোড় নেয় তা সত্যিই দেখার বিষয়। আপনাদের যদি এই গোয়েন্দা তৎপরতা বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আরও গভীর কোনো প্রশ্ন থাকে, তবে কমেন্টে করতে পারেন। আমরা নিয়মিত আপনাদের কমেন্টগুলো পড়ি এবং সেখান থেকেই পরবর্তী ভিডিওর আইডিয়া খুঁজে নিই। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈরী সম্পর্ক দীর্ঘদিনের, তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের প্রেক্ষিতে ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্ব যে কড়া জবাব দিয়েছে তা বেশ আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের ইঙ্গিত ছিল যে ভেনেজুয়েলাকে একসময় পানামার মতো কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে, বা সেখানে যুক্তরাষ্ট্রের বিশেষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু ভেনেজুয়েলার পক্ষ থেকে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কখনো পানামা হবে না। এর পেছনের ইতিহাসটি বেশ আকর্ষণীয়। আপনারা জানেন যে পানামা খালের নিয়ন্ত্রণ এবং দেশটির রাজনৈতিক ইতিহাসে যুক্তরাষ্ট্রের একটি বিশাল ভূমিকা ছিল। ভেনেজুয়েলা বলতে চাইছে যে তারা একটি সার্বভৌম রাষ্ট্র এবং তাদের বিশাল তেল সম্পদ ও জাতীয়তাবোধ তাদের অন্য যে কোনো দেশের চেয়ে আলাদা করে রাখে। এই দ্বন্দ্বে ভেনেজুয়েলার সরকার তাদের জনগণের দেশপ্রেমকে পুঁজি করে পশ্চিমা চাপের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অর্থনৈতিকভাবে চরম সংকটের মধ্য দিয়ে গেলেও ভেনেজুয়েলা তাদের রাজনৈতিক আদর্শ থেকে সরতে নারাজ। ট্রাম্পের সময়কাল থেকেই ভেনেজুয়েলার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যা দেশটির সাধারণ মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। তবে বর্তমান নেতৃত্ব মনে করে যে কোনো বহিঃশক্তির চাপে তারা তাদের স্বাধীনতা বিসর্জন দেবে না। এই যে সার্বভৌমত্বের লড়াই, এটি লাতিন আমেরিকার রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। পানামার উদাহরণ টেনে যে তুলনা করা হয়েছে, সেটি ভেনেজুয়েলার জন্য একটি সংবেদনশীল বিষয়, কারণ তারা নিজেদের কোনোভাবেই একটি ক্লায়েন্ট স্টেট হিসাবে দেখতে চায় না। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন লাতিন আমেরিকায় নিজেদের প্রভাব ধরে রাখতে যুক্তরাষ্ট্র সবসময়ই সচেষ্ট থাকে। অন্যদিকে ভেনেজুয়েলার রাশিয়া বা চীনের মতো দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করে সেই প্রভাব ঠেকানোর চেষ্টা করছে। এই পুরো রাজনৈতিক ডামাডোলে সাধারণ মানুষই সবথেকে বেশি ভোগান্তির শিকার হচ্ছে, কিন্তু রাজনীতির মাঠ এখনও উত্তপ্ত। আপনারা কি মনে করেন ভেনেজুয়েলার এই অবস্থান তাদের দীর্ঘমেয়াদী সমৃদ্ধি আনবে, নাকি কূটনৈতিক সমঝোতাই ছিল শ্রেয়? আমাদের এই নিউজ বুলেটিনটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়, তবে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না এবং নিয়মিত খবরের আপডেটের জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।